যে ৩৬ জুলাই বা ৫ই আগস্টে যে ঐক্যমতের ভিত্তিতে এত বড় গণ অভ্যুত্থান ঘটিয়েছিল ছাত্র জনতা, সেই ঐক্যে কিন্তু রাজনৈতিক দলগুলোরও এক ধরনের সমর্থন ছিল এবং পেছনে থেকে রাজনৈতিক দলগুলোর যে সক্রিয় ভূমিকা সেটি কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে অগ্রাধিকার দিয়েছিল এবং এই ধরনের ঐক্যমত গেল ২০ থেকে ৩০ বছরে বা ৯০-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ খুব একটা দেখেনি, বিশেষ করে তরুণ প্রজন্ম। ৯০-এর গণ অভ্যুত্থানের থেকেও এই গণ অভ্যুত্থানের একটু পার্থক্য রয়েছে যে অনেকে বলেন যে ৯০-এর গণ অভ্যুত্থান ছিল রাজনৈতিক দলগুলোর গণ অভ্যুত্থান এক ধরনের, কিন্তু এবার ছিল আপামর জনতার গণ অভ্যুত্থান। এই ইতিহাসটা মনে করিয়ে দেওয়ার কারণ হলো যে আমরা বেশ কিছু ঘটনা দেখছি, যেমন দেখছি যেই ফ্যাসিস্ট রাজনৈতিক দলের নেতা বাংলাদেশ থেকে চলে গেলেন, তার অনুসারীরা বাংলাদেশের ঠিক ৭-৮ মাসের মাথায় তারা মিছিল করে এবং তাদের পুনর্বাসন নিয়ে রাজনৈতিক দলের নেতারা কথা বলেন এবং বিভিন্ন দলের বিরুদ্ধে একে অপরের বিভিন্ন কথা আছে এবং যে কথাগুলো আমরা গেল ৫-৬ মাসে টক শোতে শুনতাম, সেই কথাগুলোর এক ধরনের প্রতিফলন আমরা মাঠে দেখতে পাচ্ছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আজকে তাই আমাদের বিষয় রাজনীতির খেলা। অর্থাৎ এই খেলাকে আমরা পজিটিভ বা নেগেটিভ সেইভাবে বলতে চাই না, কিন্তু তারপরও বলতে বাধ্য হচ্ছি রাজনীতির খেলা। আমাদের আজকের যে আলোচনায় রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আপনাকে স্বাগত জানাই, এবং রয়েছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ইয়াসিন আরাফাত, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয়টি বললামই রাজনীতির খেলা। আমরা মাঠে দেখতে পাচ্ছি যে বক্তব্যগুলো আপনার টেবিলে দিতেন সেই বক্তব্যের কিছু প্রতিফলন দেখা যাচ্ছে। জানি না সেখানে আসলেই কতটা রাজনৈতিক ঐক্যমতে চির ধরেছে। বরাবরের মতোই প্রতিটি অনুষ্ঠানে আমরা যেমন বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচার করি, আজকেও সম্প্রচার হচ্ছে। আপনারা সেখানে আমাদের যে অতিথি আছেন তাদেরকে প্রশ্ন করতে পারেন, আপনাদের পরামর্শ দিতে পারেন, কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। দেখে আসবো আজকের সারাদিনের প্রধান শিরোনামগুলো, তারপর মূল আলোচনা। আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম, আশ্বাস প্রধান উপদেষ্টার। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। মৌলিক সংস্কারে গুরুত্ব এনসিপির, ঐক্যমত্য কমিশনের অধিকাংশ সুপারিশে একমত জানিয়েছেন নাহিদ ইসলাম। জন আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় সনদ, মন্তব্য আলী রিয়াজের। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, মন্তব্য মির্জা ফখরুলের। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন মানবে না জনগণ, দাবি জামায়াত আমিরের। শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন। আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি বাংলাদেশের রপ্তানি খাতে প্রভাব ফেলবে না, মন্তব্য আনিসুজ্জামান চৌধুরীর। চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সরকার। ইয়াসিন আরাফাত, আপনাকে দিয়ে শুরু করি। আমরা শিরোনামে শুনছিলাম প্রয়োজনীয় সংস্কার বলতে আপনার দলের নেতা আমির ডক্টর শফিকুর রহমান আসলে কি বোঝাতে চেয়েছেন? এটি একটি সুপারফিশিয়াল শব্দ, তার মধ্যে আপনি যে কোনো কিছুই ঢোকাতে পারেন, কিন্তু আসলে প্রয়োজনীয় সংস্কার বলতে কি বোঝাতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টিভির আজকের এই টকশোতে সম্মানিত সঞ্চালক, আমার সাথে উপস্থিত বিজ্ঞ আলোচক আমাদের রবিউল আলম রবু ভাই সহ সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যৌক্তিক সংস্কার এ বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা এসেছে। জামাত ইসলামী সংবাদ সম্মেলনের মাধ্যমে কয়েকবার এটা জাতির সামনে উত্থাপন করেছে। জামাত রাষ্ট্র সংস্কারের জন্য ৪১ দফা জাতির সামনে উত্থাপন করেছিল। তা আমরা যৌক্তিক সংস্কারের কথা বলতে গিয়ে, ব্যাখ্যা দিতে গিয়ে আমরা বলেছি এই ৪১টা সংস্কার এখন যারা আছে তাদের পক্ষে করা সম্ভব নয়, বেশিরভাগ নির্বাচিত সরকার করবে। তাহলে কতটা, সেটা ৭ থেকে ১০-এর মধ্যে বলা হয়েছে। এবং বিগত এক সপ্তাহের মধ্যে যে কথা আসছে এটাকে আরও মৌলিকভাবে বলা হচ্ছে যে ১ নম্বর হচ্ছে নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার তাতে আওয়ামী লীগের বিচার, ফেসিবাদের বিচার। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্র সংস্কার মৌলিকভাবে করা। ৩ নম্বর হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু করা। এই তিনটাকে আরও মিনিমাইজ করে স্পষ্ট করে বলা হচ্ছে। এখন যৌক্তিক সংস্কারের বিষয়ে প্রায় সময় সাংবাদিকরা বলে থাকেন
আপনারা যৌক্তিক সংস্কার এটা বলার মাধ্যমে আপনি যে কথা বললেন এখানে নতুন কিছু ঢুকে যায় কি না, জামাত সবসময় বলেছে যে সংস্কারের নামে যেন দীর্ঘ সময় কালক্ষেপণ যেন না করা হয়। আবার বিএনপির চাপে বা বিভিন্ন দলের চাপে নির্বাচন যারা চায় দ্রুত, তাদের চাপে যেন সংস্কার কার্যক্রম বন্ধ করে নির্বাচনের দিকে যাওয়া না হয়। আপনারা নির্বাচন আজকে চাচ্ছেন না? লালমনিরহাটে জামাত ইসলামীর সমাবেশে আমির জামাত স্পষ্ট ভাষায় বলেছেন যে এই যে হাজারো ত্যাগের বিনিময়, রক্তের বিনিময়ে যে আমরা 24শে স্বাধীনতা পেলাম, জনগণ একটা সংস্কারের মাধ্যমে নির্বাচনে যাবে, সংস্কার ছাড়া নির্বাচন এদেশের জনগণ মানবে না, এটা জামাত ইসলাম আমির বলেছেন। কিন্তু এই সংস্কার করতে গিয়ে কালক্ষেপণ যেন না হয় সেটিও বলেছেন। মৌলিকভাবে সংস্কার, আমাদের ইন্টিরিয়াম গভর্নমেন্ট তারা কিন্তু সংস্কারের জন্য যে কয়েকটা কমিটি গঠন করেছে, তারা 100 কমিটি গঠন করেনি, 50 কমিটি গঠন করেনি। যে কয়েকটা বিষয় কমিটি গঠন করেছে সেগুলো সংস্কার, আপনি এটাকে যৌক্তিক সংস্কার ধরতে পারেন। কিন্তু সংস্কার যদি না হয় তাহলে ফেসিবাদ যে কায়দায় বাংলাদেশে বিগত 16 বছর জারি ছিল, এই একই সিস্টেমে ভবিষ্যতেও ফেসিবাদ আসতে পারে। ফেসিবাদ কায়েমের যত রাস্তা, সংস্কারের মাধ্যমে সকল রাস্তা বন্ধ করতে হবে। আমি আপনার এই কথায় আসবো। একটু বলি, আপনি একটা বললেন যে যারা নির্বাচন চায়, খুব সাধারণ কথা, নির্বাচন আপনারাও চান, আমি না, আমি দ্রুত শব্দটা বলছি। কিন্তু এই যারা এখনই, আচ্ছা এখনই নির্বাচন এখনই চায়, দ্রুত তো নির্বাচন আপনারা চাচ্ছেন না নাকি? অবশ্যই চাচ্ছি আমরা। তাহলে এই এখনই নির্বাচন, যারা নির্বাচন বলতে আসলে আপনি কি না, বলছেন? আমি তো বিএনপির নাম বললাম। হ্যাঁ, বিএনপি তো বারবার বলছে। বিএনপির এখানে ভুলটা কোথায়? আমি মানে দ্রুত চাওয়ার বিষয় আমি আপনাকে বলি, বিএনপি যখন নির্বাচন চেয়েছে তো 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল। আপনি তো টকশো পরিচালনা করেন, মিডিয়াতে খোঁজখবর রাখেন। এরপর তারা 6 মাসের মধ্যে নির্বাচন চেয়েছে। আবার যখন ডিসেম্বরে নির্বাচনের কথা আসছে তখন তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন। জামাত ইসলামের শুরুতেই 3 মাস, 6 মাস বা 1 বছরের ফ্রেমে বন্দি করেনি। সংস্কারটাকে জামাত প্রাধান্য দিয়েছে এবং জাতীয় কিন্তু সংস্কারটাকে প্রাধান্য দিচ্ছে। আমরা 53 বছর বাংলাদেশের বয়স পার হয়ে গেল। সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, তারা আমাদের পরে স্বাধীনতা অর্জন করার পরে তারা উন্নত রাষ্ট্রে পরিণত হলো। আমরা এখনো তলাবিহীন জুড়ি রয়ে গেলাম, আমরা এখন গরিব রাষ্ট্র রয়ে গেলাম। আমি বিএনপির ফ্যাক্টসগুলো বলছি, নট নেসেসারি যে বিএনপির পক্ষ থেকে বলছি। বিএনপি গত 15-16 বছরে যে কয়বার এই নির্বাচনের বিষয়ে, এবং সবচেয়ে বড় যে ধোকাটি বিএনপি খেয়েছে 2018 সালে কিন্তু তারা নির্বাচনে গেল, এবং তাদেরকে বলা হলো যে আপনারা আসেন নির্বাচন। আপনি দেখেছেন যে গেল 3টি নির্বাচনে ফ্যাসিবাদ কিভাবে নির্বাচন করেছে। সেই জায়গা থেকে এই যে নির্বাচন আজ দেই কাল দেই এ দেখে, ওই যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, এই এক ধরনের চেতনা তো বিএনপির আসতেই পারে। দেখেন, আপনার একটা দলের চেতনা আসবে তাই বলে আপনার গোটা মানুষের সেন্টিমেন্টটা আপনি ধারণ করবেন না? দেশের জনগণ কি চায় পালসটা আপনি বুঝবেন না? যদি শুধু নির্বাচনের জন্য জনগণ জীবন দিত তাহলে বহু আগেই দফারফা হয়ে যেত। আমাদের রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্র ব্যবস্থায় শেখ হাসিনা তিনি নিজেকে গণতন্ত্রের মানুষ কন্যা দাবি করতেন, কিন্তু তার ভিতরে ফেসিবাদ লালন হতো সবচেয়ে বেশি। আমরা এখন বিভিন্ন তদন্ত রিপোর্টে কি দেখি, আয়নাগরে কে যাবে, কাকে নিয়ে যাওয়া হবে, কাকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে, সকল নীল নকশা শেখ হাসিনার নির্দেশে হতো। অথচ তিনি তো গণতন্ত্র মানুষ কন্যা হিসেবে নিজেকে দাবি করতেন। এখন গড়পড়া গরু দেখে আপনি বারবার ভয় পাবেন, কিন্তু আপনি এই গড়পড়া গরু দেখে যেন জনগণ ভয় না পায় সেজন্য আপনাকে রাষ্ট্রীয় কাঠামোটা সংস্কার করতে হবে। শেখ রবিউল আলম, আপনি কতগুলো মামলা আছে আপনি নিজেই জানেন, অন্তত আমি যতটুকু জানি 2 শতাধিক মামলা আছে। কতবার জেলখানায় গিয়েছেন সেটিও জানেন। আপনি একদিন নির্বাচনে অংশ নিয়েছেন, উপনির্বাচনে আমরা দেখেছি সেটি। সেই যে নির্বাচনের এই পরিস্থিতি এবং শেখ হাসিনার শাসন আমল কি, আপনাকে তো বলে বোঝানোর কিছু নেই। আপনারা এই শেখ হাসিনার বিচার বা তার চেয়েও বেশি দরকার, যেটা সংবিধানের কথা বলা হচ্ছে যে কিছু মৌলিক সংস্কার, তার আগেই এত দ্রুত নির্বাচনের কথা কেন বলছেন? অল্প কিছুদিন পরে নির্বাচন হলে দোষটা কোথায়? আচ্ছা, আমি ঠিক বুঝি না, আমার সহবক্তা এবং আপনি কোথার থেকে কি বলছেন, আমি এর কোনো পাচ্ছি না, কোনো ভিত্তি পাচ্ছি না। কে বলেছে সংস্কার ছাড়া বিএনপি নির্বাচন চায়? কবে বলেছে? কোথায় বলেছে? বাংলাদেশে সংস্কারের কথা তো বিএনপি সর্বপ্রথম বলেছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বলেছে।
31 দফা সংস্কার দাবি দিয়েছে, শাসনতন্ত্র সংস্কারের কথা বলেছে, শাসন কাঠামোতে সংস্কারের কথা বলেছে, প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলেছে, রাজনীতিতে সংস্কারের কথা বলেছে। বিএনপি তো বলেছে সবার আগে। তো বিএনপি তো বলছে যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের অনুষ্ঠান করবার জন্য আমাদের সংবিধান, আমাদের নির্বাচন কমিশন, আমাদের বিচার বিভাগ, আমাদের প্রশাসন বিভাগে দ্রুত এবং প্রয়োজনীয় সংস্কার দরকার। বিএনপি তো সবচেয়ে বেশি সোচ্চার এই সংস্কারের পক্ষে, সংস্কারের প্রবক্তাই তো বিএনপি। আপনি আমাকে বলেন তো কবে বিএনপি বলেছে কোনো সংস্কারের দরকার নেই, নির্বাচন দেন? না, আপনার মনে হয় খুব দ্রুত নির্বাচন চাচ্ছেন, যেটি ইয়াসিন আরাফাত বললেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দাও। কোথায় পেলেন আপনি এই কথা? বিএনপি বলেছে 3 মাসের মধ্যে নির্বাচন। বিভিন্ন আমি ভাবে তো এই রাজনৈতিক দল করে জীবনে শুনিনি। বিএনপি বলেছে যে প্রয়োজনীয় সংস্কার করে 3 মাসের মধ্যেও নির্বাচন করা যায়। প্রয়োজনীয় সংস্কার করে। সংস্কারটা আপনি কিভাবে করবেন? পার্লামেন্ট ছাড়া সংস্কার করতে পারবেন? ওয়ার্ডিয়ান জারি করে কিছু সংস্কার আপনি করতে পারবেন। সেটা আপনি সংস্কার কমিশন করেছেন, তারা প্রস্তাবনা আনলো, আপনি 15 দিনের মধ্যে এই প্রস্তাবনা প্রস্তুত করা সম্ভব। রাজনৈতিক দলগুলির সাথে আর 15 দিনের মধ্যে আলোচনা করে আমরা একমত হতে পারি, যে সংস্কারগুলিতে আমরা একমত হতে পারি সেটা একটা অর্ডিন্যান্স জারি করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। কারণ একটা দল নিরপেক্ষ সরকার আছে, নির্বাচন কমিশন এখন অনেকটা স্বাধীন, এখন তো দলীয় সরকারও নাই এবং নির্বাচন কমিশনে দলের প্রভাবও নাই, নির্বাচন করা যাবে না কেন? আমরা বলেছি 3 মাসেও সম্ভব। আমরা এও বলেছি যে আপনি যদি আরেকটু সময় নিয়ে করতে যান 6 মাসেও সম্ভব। এখন তো করছেন 17 মাসে, এটাও কি তাড়াতাড়ি? একটি দেশে সরকার নেই, আমি আবারও বলছি সরকার নেই। সরকার কাকে বলে বলেন তো? কাকে বলে সরকার? জনগণ কর্তৃক নির্বাচিত রাষ্ট্র ব্যবস্থাপনার একটি নির্দিষ্ট টাইমের কর্তৃপক্ষকে বলে সরকার। জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি আছে, একটা নির্দিষ্ট সময়ের জন্য জনগণ কাউকে ম্যান্ডেট দিয়েছে। ইজ ইট গভর্নমেন্ট? এটা তো সরকার না। যার জন্য কিন্তু আপনি সরকারের আগে বলছেন অন্তর্বর্তীকালীন সরকার। কেন বলছেন তা? আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার কখন হয়, কোথায় হয়, কিভাবে হয়? মনে রাখবেন, রাষ্ট্রে একটি নির্বাচিত সরকার থাকা বাধ্যতামূলক। রাষ্ট্রের সংজ্ঞা জানেন, রাষ্ট্রের 4টে উপাদান জানেন, তার মধ্যে সরকার একটা। আমি যদি ছোট্ট একটু জিজ্ঞেস করি আপনার কাছে, আপনি জানেন যে পৃথিবীতে কোথায় নির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত হয় না। কে আপনাকে বলেছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত হয়? আমি বলছি রাষ্ট্রে একটি নির্বাচিত সরকার থাকা বাধ্যতামূলক। তবে গণ অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান, রাষ্ট্রের মহাবিপর্যয়, এই সব কারণে কখনো কখনো রাষ্ট্রে সরকার থাকে না। তখন এক সংকটকালীন একটা সরকারের প্রয়োজন হয় রাষ্ট্রের রুটিন কাজ করবার জন্য প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রে জনগণ কর্তৃক নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠিত করবার জন্য। একটা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, ইন্টোরিয়াম আমরা ইংরেজিতে বলছি, আবার কেউ বলছে সংকটকালীন সরকার, কেউ আবার বলে তত্ত্বাবধায়ক সরকার, কেউ আবার বলছে যে সর্বদলীয় সরকার বলা হয়। ঠিক আছে, সেই সরকারটি এখানে আছে, তার কাজ কি? 17 মাসে তিনি সংস্কার করবেন। সংস্কার দ্বিমত করেছে কে? ঠিক আছে, প্লিজ প্লিজ আপনাকে একটু শুনতে হবে। ইতিমধ্যে সংস্কার কমিশন করা হয়েছে, তারা প্রস্তাবনা দিয়েছে, অধিকাংশ সংস্কারের সাথে আমরা একমত হয়েছি। কয়েকটি সংস্কার আমরা বলেছি পার্লামেন্ট ছাড়া সম্ভব নয় এবং এটা নির্বাচিত সরকার করবে। আসেন আমরা সব দল মিলে এক হই, যেগুলি এখন করা সরকার সম্ভব অর্ডিন্যান্স জারি করে সরকার করে নির্বাচনের আয়োজন করুক। যে দল সরকার সংখ্যাগরিষ্ঠতার সাথে ক্ষমতায় আসবে, অথবা সব রাজনৈতিক দল পার্লামেন্টে এক হয়ে বাকি সংস্কারগুলি আমরা করব। এই আস্থাটা আপনাদের উপর কিভাবে রাখবে? এর আগেও তো নির্বাচিত সরকারের নামে আওয়ামী লীগ এসেছিল, তারপর এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই তুলে দিল তারা। আদালত বলল তত্ত্বাবধায়ক সরকার রাখতে, তারা এসে এই যে কথাটা ইয়াসিন আরাফাতকে বলেছিলাম যে বিএনপি সিঁদুরে মেঘ দেখলে ভয় পেতেই পারে, জনগণও তো এই নির্বাচিত সরকারকে ভয় পায় সিঁদুরে মেঘ দেখার মতো। কথা রাখিনি, অন্য রাজনৈতিক দল রাখবে না। যে জনগণ এগুলি ভাবে, সেই জনগণ তো বাংলাদেশ বান্ধব জনগণ না। একটি রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসবে, জনগণের কাছে তার ম্যানিফেস্টো দেওয়া আছে, 31 দফা সংস্কার সে অঙ্গীকার করেছে, বিএনপি অঙ্গীকার করেছে। এটা কিন্তু বিএনপির আপনার যেটাকে বলা হয় প্রতিশ্রুতি না, অঙ্গীকার এবং রূপরেখা। বিএনপি সবার আগে 31 দফা দিয়েছে, সেটা রাখবে না। রাখলে আগামীতে বিএনপি ক্ষমতায় থাকবে না, জনগণ আন্দোলন করবে অথবা ভোট দিবে না। আপনি জনগণ, আপনাকে আস্থায় রাখার আমার কি পথ আর আছে? আপনি সেটা আমাকে বলেন।
আমি 17 বছর আপনার ভোটের জন্য লড়াই করছি, আপনার ভোটের জন্য। আমি 17 বছরে আয়না ঘরে থেকেছি, রিমান্ডে থেকেছি, জেলে থেকেছি, রাজপথে থেকেছি আপনার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য। আমি তো আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগি ঠিক করি। আছে। প্লিজ, যে অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আমরা জীবন দিলাম, আমরা সাফার করলাম, নিধন হলাম, আর সেই রাজনৈতিক দলের প্রতি আপনি জনগণের বলছেন, জনগণ সেজে বলছেন, আমি জনগণের কথা বলেন আমি জানি, জনগণ সেজে বলছেন আস্থা কিভাবে রাখবো ভাই? তাহলে আপনার আস্থা কার কাছে আপনি আচ্ছা, রাখবেন ভাই? আপনার কাছে ছোট্ট একটি কথা জানতে চাই। এই প্রয়োজনীয় সংস্কারের মানে আপনাদের দলীয় জায়গা থেকে 31 দফাটি আমি জানি। 31 দফাতে যা আছে মোর অর লেস এনসিপি বলেন, জামাত ইসলামী বলেন, বিএনপি তো 31 দফা দিয়েছেই। এই 31 দফাই হলো সংস্কারের মূল জায়গাগুলো আমি জানি, কিন্তু আপনারা সেখান থেকেও আবার প্রয়োজনীয় সংস্কার করতে বলছেন, মানে পুরাটা না। এই প্রয়োজনীয় সংস্কারটুকু জানতে চাই, কারণ এই একই ধরনের কথা ইয়াসিন আরাফাতও বলেছেন, তার দলের আমিরও বলেছেন, এনসিপিও বলছে যে মৌলিক সংস্কার, প্রয়োজনীয় সংস্কার। আপনার দলের প্রয়োজনীয় সংস্কার কি? আমার দলের প্রয়োজনীয় সংস্কার হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য যে অন্তরায়গুলি আছে সেগুলি আগে প্রথম সংস্কার করেন। আচ্ছা, শাসনতন্ত্র এবং শাসন কাঠামোতে একটি রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসার পর শাসনতন্ত্র এবং শাসন কাঠামোতে যাতে রাজনৈতিক হস্তক্ষেপ করতে না পারে এবং সেই সংশোধনটা তারা করতে যাতে বাধ্য থাকে, সেই ধরনের একটা ঐক্যমত তৈরি আচ্ছা, করেন। বুঝতে পারছি। মানে নির্বাচনটাই যদি যেমন আপনি তো ধরেন আমাদের কৃষি ক্ষেত্রে সংস্কার আছে, আমরা বলেছি আমরা কৃষি বীমা করব, আমরা সহজ শর্তে ঋণ দেব, কৃষি উপকরণ আপনি আপনার কৃষি কার্ড থাকলেই আপনি পাবেন। আচ্ছা, কৃষি কাজ আপনি করেছেন, বন্যা নষ্ট হয়ে গিয়েছে, আপনি মাছের ঘের করেছেন, বন্যায় তলে গিয়েছে, বুঝতে পেরেছি। আপনার কৃষি বীমা করা থাকলেই সরকার সেটা দিবে। বুঝতে পেরেছি, হ্যাঁ। এই সংস্কার কি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে? এটা প্রয়োজনও নাই এখন, ঠিক এই মুহূর্তে। প্রয়োজনও নাই। আমি সেই জন্য বলছি যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, আমরা একটা রাজনৈতিক সৌহার্দ্যতা চাই, গণতন্ত্র, ভোট, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি, কার্যকর পার্লামেন্ট, জবাবদিহিমূলক ঠিক আছে। সরকার। তার জন্য যা যা করা বুঝতে দরকার পেরেছি। সেটাই হলো প্রয়োজন। আমি একটু ইয়াসিন আরাফাতের কাছে আসতে চাই। সেটি আপনি হলো আমাকে যে প্রশ্ন করার আগে আমি একটু জি, ভাইয়ের কথা জি। একটু আসতে চাই। সেটা হচ্ছে, ভাই যেভাবে বললেন যে আমরা বলেছি 3 মাসে নির্বাচন করা যায়, 6 মাসও করা যায়। যায় শব্দটা খুবই চমৎকার শব্দ। রবিউল আলম রবিবারের মতো যদি বিএনপির বাকি নেতারাও কথা বলতেন, এতদিন সরকার সবার সাপোর্ট নিয়ে সংস্কারের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে যেতে পারতেন। ওনারা তো যাই বলে নাই, 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। প্লিজ প্লিজ, আমি আমি আসেন ভাই শ্রদ্ধা রেখে বলছি, এভাবে বলেন, এভাবে বলেন। আমার দল এভাবে বলেনি, প্লিজ, আমি জেনে বলছি, বলেনি। আমি আপনাকে বলি, আমাদের শামসুজ্জামান দুদু ভাইয়ের লিঙ্ক দেখেন, 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এটা আপনি খুঁজে বের করে দেখার চেষ্টা করেন। এরপরে ঠিক আছে। জি। এরপর আর যে কথাটা আসছে, যেটা ভাই যেটা বলছেন যে জনগণ কার প্রতি আস্থা রাখবে। বাংলাদেশের জনগণ 53 বছর পার করলো, রাজনীতির সংস্কৃতিতে তারা জনগণের অধিকার নিশ্চিত করে এরকম একটা সরকার পেল না। কেন পেল না? আওয়ামী লীগ চাঁদাবাজি করতো, অন্যরা চাঁদাবাজি করে নাই, দখলবাজি করে নাই। দেখেন, 24-এর 5 আগস্টের বিপ্লবের পরে সবাই ধারণা করেছে এত হত্যাযজ্ঞের পরে সবার ভিতর নাড়া দিয়েছে রাজনৈতিক দলের মধ্যে সংস্কার হবে, শুদ্ধতা আসবে, সবাই ভালো হবে, ভদ্র হবে। কিন্তু এরপরও জনগণ দখলবাজি দেখছে না, চাঁদাবাজি দেখছে না। তাহলে জনগণের ভয় তো ওখানে যে আমরা যে ফেসিবাদ তাড়ালাম, যারা জনগণ জুলুম করতো, নির্যাতন করতো, নিপীড়ন করতো, চাঁদাবাজি করতো, দখলবাজি করতো, এখন তো কেউ কেউ কোনো দলের নাম ভাঙিয়ে কিংবা তার ছত্রছায়ায় এই কাজগুলো করার চেষ্টা করছে। বুঝতে পেরেছি। তাহলে জনগণের ভয় তো আমি কাটাতে পারি নাই। কিন্তু আমরা প্রত্যেক দল যদি এই 5 আগস্টের পরে যদি জনগণের চাওয়া বা প্রত্যাশার আলোকে প্রত্যেক দল তার রাজনৈতিক ভূমিকা পালন করত, কিন্তু তাহলে কিন্তু এই জনগণের ভয়টা আসতো না। আপনার এই কথার সঙ্গে কিন্তু এটাও আমি একমত যে এই জনগণও কিন্তু প্রতারিত, এই যে 15 বছরে তারা ভোট দিতে পারেনি, এবং যে দলটি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের ভোটাররাও শেষ পর্যন্ত 2018 সালেও বলেছে যে তারাও ভোট দিতে পারেনি। তো জনগণের মধ্যেও কিন্তু একটা ভয় আছে যে নির্বাচন নিয়ে আর কত খেলা। নির্বাচনের খেলা তো বিগত জনগণও কিন্তু নির্বাচনটা 15 বছর ধরে চলছে। 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন, এটা একটা নির্বাচনের খেলা। আবার দিনের ভোট রাতে হয়ে যাওয়া নির্বাচনের খেলা। ইউনিয়ন পর্যায়ে, মেম্বার পর্যায়ে আমাদের এলাকায়
সামনে ব্যালট বক্স রাখা হতো, যে আপনার আমার সামনে সিল মারতে হবে, তারপরে রাখতে হবে ভিতরে। এই নির্বাচনের খেলা তো জনগণ দেখছে। এই জন্যই তো জনগণের মনে ভয় যে আবার কি নির্বাচন দেরি করবে বা নির্বাচন না দিয়ে কেউ থেকে যাবে এরকম। এখন দেখেন, আমি বিভিন্ন মিডিয়ার পত্রিকার রিপোর্ট দেখে বলছি, নতুন দল যে এনসিপি, তারা নতুন দল গঠন করার পরে মাঠে ময়দানে তারা যাচ্ছে, কোথাও কোথাও বিএনপির সাথে সংঘর্ষ হচ্ছে। তাহলে কেন হবে? একজন তার রাজনৈতিক কর্মকর্ম পরিচালনা করতে যাবে, থ্রেট মনে করবে কেন? তো পুরনো সংস্কৃতি কিন্তু কোথাও কোথাও এখনো আছে, যে আমি উমুককে দাঁড়াতে দিব না, আমি উমুককে এ জায়গায় কাজ করার মাধ্যমে জনগণের কাছে পরিচিত হতে দেব না। জি, বুঝতে পেরেছি। মোহাম্মদপুরে একটা ঘটনা বলি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মাননীয় প্রশাসক যিনি এজাজ আহমেদ, ওনার উপস্থিতিতে জনগণের সাথে মত বিনিময়ের একটা প্রোগ্রাম ছিল, এলাকার কি সমস্যা বা কি ধরনের। আমাদের সেখানে কাউন্সিলর প্রার্থী তিনি দাঁড়িয়ে মাত্র বলা শুরু করলেন যে কৃষি মার্কেটে চাঁদাবাজের অভিযোগ ব্যবসায়ীদের কাছ থেকে আসে। এটা বলার সাথে সাথে বিএনপির বন্ধুরা ওনার উপর হামলে পড়লো, তুমি কে কে তুমি চাঁদাবাজের কথা। তো চাঁদাবাজের কথাটা বললে অসুবিধা কি? আপনি আরেকজন দাঁড়িয়ে বললো যে না, আমাদের এখানে চাঁদাবাজি হয় না, আমরা কৃষি মার্কেট ব্যবসায়ী। ঠিক আছে, এটা বলতে পারতেন। বুঝতে পেরেছি। মানে বিষয়টা আপনি যেমন বললেন তেমন ভাবেই আমরা ধরে নিলাম। এই জন্য বলছি যে জনগণ আস্থাহীনতার তো পয়েন্ট আছে। এজন্য রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ছাড়া নির্বাচনে গেলে প্রশ্ন রেখে যাই আপনাদের কাছে, আমি একটি প্রশ্ন রেখে যাই। সেটি হলো যে আপনি যেটা বলেছিলেন, আপনার কাছে আসবো বিরতির পরে, যে রাষ্ট্র কাঠামোর মৌলিক গুণগত সংস্কার এবং গুণগত পরিবর্তন এবং জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল, এবং সেইভাবেই আপনার মৌলিক ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ এবং বিচার। এই যে কথাগুলো বললাম, এগুলো নাহিদ ইসলামের কথা। আপনাদের কোনো অনানুষ্ঠানিক জোট হয়ে গিয়েছে নাকি যে এনসিপির সাথে জামাত একই রকমের কথা বলবে? এটা আমি বিরতির পরে আপনার কাছ থেকে শুনতে চাইবো। দর্শক, বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি আমরা ফেসবুক এবং ইউটিউব পেজেও যুক্ত আছি। আপনারা চাইলে সেখানে আপনাদের কমেন্ট এবং মতামত জানাতে পারেন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত বৈশাখী টেলিভিশনের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফেসবুক এবং ইউটিউব পেজে। দর্শক, আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন। ইয়াসিন আরাফাত, আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যাবার আগে, যে এই যে আপনারা যে মৌলিক সংস্কারের কথা বলছিলেন, এর সঙ্গে অদ্ভুতভাবে যে আজকে মাননীয় আমির, আপনাদের আমির যে কথাগুলো বললেন, সেই কথাগুলোর সঙ্গে আমি জানি না শেখ রবি খেয়াল করেছেন কিনা, আজকে লালমনিরহাটে তিনি বলেছেন, এবং আজকে ঢাকায় নাহিদ ইসলাম, এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তিনি যে কথাগুলো বললেন, দুটোর সাথেই খুব খুব এক মানে বাক্য। আপনাদের কি ভেতরে ভেতরে অনানুষ্ঠানিকভাবে, হতেই পারে, এটা কোনো দোষের না, কিন্তু আমি জানতে চাচ্ছি যে আপনাদের কি এই দুই দলের কোনো অনানুষ্ঠানিক জোট হয়েছে কিনা, যে আমরা একই ধরনের কথা বলবো এবং অন্যরা যারা নির্বাচন চাইবে তাদেরকে চাপে রাখবো? দেখেন, রাজনীতির জোট নির্বাচন যখন গনিয়ে আসবে তখন সেটা বোঝা যাবে। কিন্তু আপনাকে একটা কথা বলি, যে মৌলিক কাঠামোগত সংস্কার, রাষ্ট্রের সুন্দর ব্যবস্থাপনা, এটা শুধু জামাত ইসলামী কিংবা এনসিপি কেন, বিএনপি সহ সবারে তো একসুরে কথা বলা উচিত ছিল। আপনি যে কয়েকটা লাইন বললেন, রবিউল আলম রবু ভাই কি এই কয়েকটা লাইনের প্রতিবাদ করবেন, বিরোধিতা করবেন? এটা তো হবে না। আমি তো মনে করি যে এই তত্ত্বাবধায়ক সরকারকে যদি শুরু থেকে আমরা সঠিকভাবে সাপোর্ট দিয়ে আসতাম, তাহলে অনেক কাজের সমাধান বহু আগে হয়ে যেত। কিন্তু আমরা তো বারে বাধা দিচ্ছি, বারে এক একজন এক এক কথা বলছি। ভাই যেটা বললেন যে বিএনপি গুলো সংস্কার চায় না, আমি এই কথা বলতে বলতে প্রথম আলোর একটা রিপোর্ট বের করলাম, যেটা হচ্ছে 15ই মার্চ একটা ইফতার মাহফিলে জনাব মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রথম আলোর শিরোনাম হচ্ছে, ওদের হাতের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। রাইট, কারো হাতে তো সংস্কার হবে না, আপনি লিস্ট ধরিয়ে দেবেন, সেটা সংস্কার হবে নাকি? কোনো গোষ্ঠীর চিন্তাকে সংস্কার নেই। আমার কথাটা একটু শোনেন। তাহলে আপনি রবি ভাই বলছেন যে বিএনপি সবার আগে সংস্কার চায়, সংস্কার দাবি প্রথম বিএনপি করেছে, কিন্তু আবার আপনার বড় নেতা বলবেন যে ওদের হাতে কোনো সংস্কার মানবো না। না, উনি কোন প্রেক্ষাপটে বলেছেন? প্রেক্ষাপট তো এখন বিএনপি এখন যে কথাগুলো বলতে চায়, সেই কথাগুলোর জায়গা তো ওনারা সবার আগে নির্বাচন, সংস্কারের কথা যতবারে আসে, নির্বাচনের কথা বারবার আসে। কিন্তু যদি ওনারা আগে থেকে
এক লাইনে থাকতেন যে সংস্কারটা দ্রুত করার প্রয়োজন, সংস্কার দ্রুত করার প্রয়োজন, Very সংস্কারের unfortunate, আপনি পরে না জেনে কথা বলেন। নির্বাচন। আমার মনে হয় না যে আপনি না, না, ঠিক কথা আছে। বলছেন। না, না, please, please, না, আপনি এভাবে না। ভাই রবি ভাই, আপনি না, 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 আমারটা- please, এভাবে না, আমা- এভাবে ঠিক না। আপনি আমারটা একটু নোট নিতে পারেন, পরে বলতে পারেন। আপনারা তো এই জন্য সংস্কার অনেক পরে বুঝছেন। আমরা প্রথম থেকে সংস্কারের কথা বলেছি এবং এখনো বলছি। সরকার একটা জিনিস বলতে চেয়েছে বারবার যে অল্প সংস্কার আর অনেক সংস্কার। বিভ্রান্তিটা যদি আপনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে দায় দিতে পারেন, এই কারণে যে তারা কি সংস্কারগুলি করতে চায় তারা কখনোই সুস্পষ্টভাবে স্পষ্ট করেনি। না, একটা এটা যদি একটা কর- সংস্কার প্রক্রিয়া সামনে এগিয়ে নেওয়ার জন্য তারা কমিশন গঠন করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করছে, হ্যাঁ, করেছে। তাদের কাছে নোটিশ পাঠাচ্ছে। হ্যাঁ, আমরা আপনি- জবাব দিয়েছি, সবাই একমত তো হয়েছি। এখন এই প্রক্রিয়াগুলোর জন্য আপনি সময় দিবেন না? কেন এই এই সময়টা- এত সময় প্রয়োজন ছিল এই কি? প্রক্রিয়ার জন্য যদি আপনি সময় দেন না, তাহলে না, আপনি এই 3 মাস 6 মাসে প্রক্রিয়ার জন্য নির্বাচন এত কিভাবে সময়ের চান? প্রয়োজন ছিল কি? না, আমি এই বলছি সময়টা কতটুকু হতে পারে আমি যদি আমি আপনার বলছি কাছে যে প্রশ্ন রাখি। এই প্রক্রিয়ার জন্য আপনি একটু সময় দিবেন না? আপনি যদি প্রেসার ক্রিয়েট করেন, আপনি যদি চাপে রাখেন, আপনি যদি আপনার ধরেন আজকে রবি ভাই খুব সুন্দর করে বলবেন যে হওয়া যায়, কিন্তু আরেকজন বললে কোনোভাবে সংস্কার মানে না, ওদের সংস্কার আমরা কেটে ফেলবো, তো জিনিসটা কি হবে? দেখেন, ছাত্রদের মাঝ থেকে কথা আসছে, এনসিপির মাঝ থেকে কথা আসছে, বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ব্যাপারে যখন অগ্রসর হতে হয় তখন যেমন রাষ্ট্রপতি ব্যাপারে বিএনপি না, এরকম অনেকগুলো বিষয় আছে। সবচেয়ে না, মারাত্মক কথা, বিএনপি ওখানে একটা ব্যাখ্যা দিয়েছে যে আচ্ছা ঠিক আছে, কেন আমি না ওই করেছে। ব্যাখ্যা যাচ্ছি না। সাংবিধানিক একটা যেমন ব্যাখ্যা দিয়েছে। একটা কথা রবি একটু আগে বললেন যে দেশে কি সরকার আছে? আপনি গণবিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়, তিনি একটা সরকারের কাঠামোর ব্যাখ্যার কথা বললেন যে এই পদ্ধতিতে সরকার প্রতিষ্ঠা হয়। আপনি গণবিপ্লবের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়, এটা কি দাড়ি কমা লাইন মেনে হয়? এই সরকার তো জনগণের সরকার। ঠিক আছে। এই সরকার তো জনগণের ঐতিহাসিক গণবিপ্লবের মাধ্যমে গঠিত সরকার। ডক্টর ইউনূস তিনি কি নিজে সরকার হতে চেয়েছেন, না ছাত্র জনতা তাকে আহ্বান করেছে? না, কিন্তু তাকে তিনি request করেছে। কতদিন আচ্ছা, থাকবেন? আশ্চর্য। না, আমি এইজন্য- এই ব্যাখ্যাটা জানতে চাই। তিনি কতদিন প্রয়োজন? আচ্ছা, এত- এই এটা জন্য- কি অসীম, না। মানে এটা কি ইনফিনিটি টাইমের জন্য কি? না না, কোনোভাবেই তিনি দীর্ঘ সময় নিতে পারেন না। এই জন্য ওনার যে কাজগুলো চলমান আছে, আমার বিশ্বাস এটা খুব দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে, এবং যৌক্তিক সময়ের মধ্যে, আমরা যে বারবার বলছি, এই যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারগুলো শেষ হবে। জি, কিন্তু এই সংস্কারের জন্য সকল রাজনৈতিক দল এই সরকারকে স্বস্তির সাথে কাজ করার জন্য সুযোগ দেওয়া দরকার। কিন্তু বিএনপি আপনি- কি স্বস্তি দিচ্ছে না? না, অনেক দিক থেকে যেভাবে কথা আসছে, সরকার স্বস্তি কিভাবে পায়, সরকার কিভাবে স্বস্তি পাবে? আপনি দেখেন, মিডিয়াগুলো খুলে দেখেন, পত্রপত্র খুলে দেখেন। জি, শেখ রবি, আমি জানি না ওনার কথায় কোনো কাউন্টার আছে কিনা, না হলে আমি অন্য আমার প্রশ্ন রুচি করব। নেই, আমি যা বুঝি কোনো গোষ্ঠীর বা ব্যক্তির চাওয়া সংস্কার না। উনি যেটা বলেছেন, মির্জা আব্বাস সাহেব বলেছেন যে কেউ হাতে লিখে ধরায় দেবে সেটা সংস্কার, সেটা আমরা মানি না। কথা তো তাই, সংস্কার মানে ঐক্যমতের ভিত্তিতে হতে হবে। হাতে লিখে ধরায় দিবে এরকম কথা এখানে আসে না। জাতির প্রয়োজনে হতে হবে, সংবিধান এবং পার্লামেন্টে সেটা অনুমোদিত হওয়ার প্রক্রিয়াটা অবাধ থাকতে হবে, সুযোগ থাকতে হবে, তাকেই বলে সংস্কার। কিন্তু এটার সংস্কার জন্য মানে তো একটু চাওয়া। সময় প্রয়োজন। সময় তো যথেষ্ট সময় ইতিমধ্যে পার হয়েছে। আপনি অর্ডিন্যান্স জারি করতে আর একমত হতে কত সময় লাগে? এটা যদি আপনি বলেন 15 ডেজের ওয়ার্ক, হ্যাঁ আমরা হয়তো সময় নিয়ে করতে পারে সরকার, সেখানে দোষের কিছু আমি দেখছি না। ধরেন উনি বললেন গণবিপ্লবের সরকার, উনি কোথায় পেয়েছেন গণবিপ্লবের সরকার? গণ অভ্যুত্থানের সরকার। সরকারটা গঠিত হয়েছে অ্যাপিলিয়েট বিভাগের রেফারেন্স নিয়ে, জানেন এগুলি? আপনাকে ওত দিতে হয়েছে অ্যাপিলিয়েট বিভাগ থেকে রেফারেন্স এনে, আমাদের আগে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তার আদলে একটা রেফারেন্স এনে শপথ নিতে হয়েছে ইউনূস সাহেবকে। এখানে বৈশালের এটা যে- বিপ্লবের সরকার না। কাকে বুঝাবেন এগুলি? সমস্যাটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদের এবং রাজনৈতিক বিশ্লেষকের এবং রাজনীতিকের এত অভাব হয়েছে, রাষ্ট্রের গভীরেও যেতে চান না, সংবিধানও বুঝতে চান না, কি প্রযোজ্য তাও বলতে চান না, কি বর্জনীয় তাও বুঝতে চান না। খুবই সমস্যা। বললেন এনসিপি বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিএনপির সাথে সংঘর্ষ হচ্ছে। আরে ভাই, বিএনপির সাথে সংঘর্ষ যদি হয়ে থাকে সেটা কি বিএনপির এনসিপিরও তো হতে পারে। আপনি না গিয়ে এখানে এটা বলে দিলেন, বললেন মত বিনিময় হচ্ছে, জামাতের একজন নেতা কথা বলতে গেছে, বিএনপির সাথে হাতাহাতি হয়েছে। সেটা তো এক পক্ষের না, আক্রমণ তো হয়নি, মানে এক পক্ষের হয়েছে। বাকবিতণ্ডা হতে পারে। ভাই লাইভ প্রোগ্রাম আপনি চলছে, এক পক্ষের হয়েছে। আপনি আপনি সব কথা প্লিজ, এক পক্ষে আপনি বলতে পারেন না। শুদ্ধ
না না আমি শুদ্ধ না, একদম লাইন। আপনি শুদ্ধ, বিএনপি জিনিস- অশুদ্ধ, একটা- এই দাবিটা এখানে কেন আপনি না না করছেন? আমি অশুদ্ধ বলছি না। তো আপনি তো বিএনপির উপর দায় চাপেন। না, হ্যাঁ দায়- বলেন না, কিছু যে ওখানে ঘটনার দায় তো Please, আপনাকে না, নিতে হবে। এটা তো ইয়াসিন অপ্রাসঙ্গিক। আরাফাত- ইয়াসিন আরাফাত তার ফ্যাক্ট ফাইন্ডিংসে একটা বলছে লাইন- ফ্যাক্ট কথাটা। ফাইন্ডিং বলছে, তার বক্তব্য, লাভে তার দেখা লোক যাচ্ছে। কথা বলছে, বিএনপি আপত্তি তো বিএনপি জানাবেই। আপনি অপ্রাসঙ্গিক কথা বললে জানাবে না? আপনি চাঁদাবাজির কথা বলছেন, জামাতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নাই? বিস্তর ভাবে আছে। কোথায় এই যে বিস্তর? যে চাঁদাবাজি, চাকুরি বাণিজ্য, বদলি বাণিজ্য, তদবির বাণিজ্য, এগুলো কি টেন্ডার বাণিজ্য, জামাত ইসলামী করছে এগুলা? অসংখ্য নিউজ আসছে, গ্রেপ্তার হয়েছে, বহিষ্কার করেছে ওনরা, করেছে তো দুই একজনকে, বলি সারা করেছে দেশে কিনা? একটা ঘটনা আছে, ওই জামাত দেখ ইসলামী। একটা ঘটনা আছে, এখন একটা একটা আছে। ঘটনা সারা দেশে, একটা আছে সারা দেশে। চ্যালেঞ্জ দিয়ে বলবো ভাই। আপনি কোনো কথা বুঝতে পারছেন? এই যে যে এনসিপি যারা আছে, কি না করছে ভক্তি বাণিজ্য, কতজন গ্রেপ্তার হয়েছে, কতজনকে বহিষ্কার করা হয়েছে। আপনি যদি বলেন চাকরি বাণিজ্য, ওয়াসাতে এক ফোনেই 150 লোকের চাকরি, কমিশন করে 400 কোটি টাকা একজন নিয়ে গেলেন, কোথায় নাই? আমি বলছি, আপনি যদি সময় না দেন তাহলে আমি না আচ্ছা, বলেন বলেন, ঠিক আছে বলেন। আমি বলছি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ, এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। বিএনপি দুই একজন যারা এর সাথে সম্পৃক্ত হয়েছে সবাইকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে, আইনের হাতে তুলে দিয়েছে, নিজেরা মামলা করেছে পর্যন্ত গিয়ে। একটি রাজনৈতিক দলের এর বাইরে আর কি করার আছে বলেন? আর কিছু করার আছে? সর্বোচ্চটা দল হিসেবে আমরা কিন্তু করেছি। একটা কথা আসে কিন্তু, যে আপনারা কিন্তু সরকারের বিভিন্ন বডিকে একটু ডোমিনেট করার চেষ্টা করছেন। আমি জানি না করছেন কিনা, কিন্তু এই ধরনের আচ্ছা, অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসে। সার্জিস আলম পঞ্চগড়ে গেল, জি। সকল সিভিল প্রশাসনকে নিয়ে তিনি মিটিং করলেন, কথা বললেন। বিএনপির এরকম কিছু দেখেছেন নাকি? নতুন দল গঠিত হলো, পিরোজপুরের ডিসি সাহেব বাসটা অ্যারেঞ্জ করে সব কিছু করে পাঠিয়ে দিল। বিএনপি দেখেছেন নাকি এরকম কিছু? আমি বললাম রাজনৈতিক স্টানবাজি চলছে এগুলি। বিএনপিকে দোষারোপ করার, যেহেতু বিএনপি গণমানুষের রাজনৈতিক দল, জনসমর্থিত রাজনৈতিক দল, নির্বাচন হলে নিশ্চিত মানুষ ভোট দিয়ে ক্ষমতায় আসবে। যারা ভোটের রাজনীতিতে দুর্বল, বিধবা, যারা জনগণের কাছে ভোট চাইতে যাওয়ার যাদের সক্ষমতা নাই, অথবা ধরেন সেই আদর্শ নাই, ভীতি আছে, ভোট ভীতি আছে, তাদের অভিযোগ এইগুলি। উনি বললেন 53 বছরে বাংলাদেশের মানুষ আমাদের- রাজনীতিতে কিছু পায়নি। হ্যাঁ, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আপনি আমার এই বক্তব্যটা শেষ করুন। আমি আপনাকে এই বক্তব্য দিব, এবং এটি ইয়াসিন আরাফাতের কাছেও থাকবে, যে যে কথাটি শেখ রবি বলতে চাচ্ছেন, যে বিএনপিকে প্রতিপক্ষ বানানো হচ্ছে, এই জায়গাতে আপনার মতামত কি? দর্শক, বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজে আমাদের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সেখানে কমেন্টে এবং মতামতের মাধ্যমে সেখানে যুক্ত হতে পারেন। নিশ্চিত ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আবারও মূল আলোচনায় যুক্ত হব। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। জি শেখ রবি, আপনি যে কথাগুলো বলছিলেন, যে আপনাদেরকে ভিক্টিমাইজড করা হচ্ছে, আপনাদের দাবি, কিন্তু এনসিপি বলেন, জামাত ইসলামী বলেন, বা আরও বিভিন্ন জায়গায় কিন্তু অনেকে বলার চেষ্টা করছে বা বলছেন যে এই সরকার বিএনপির দ্বারা অনেক বেশি ডমিনেটেড। সরকারের বিভিন্ন বডি, সরকার না আসলে আমি ভুল বললাম, সরকারের বিভিন্ন বডি, বিভিন্ন অটোনোমাস বডি আছে, বিভিন্ন মন্ত্রণালয়ের কিছু কিছু অংশ আছে, বিভিন্ন জেলায় ডিসি, এসপি, ওসি, এরা বিএনপির দ্বারা ডমিনেটেড, এটাও রাষ্ট্র। এবং বিভিন্ন জায়গায় ওই বিএনপির বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা নেওয়া হয় না, এই ধরনের কথা বলছে। আমি সত্যতা জানি না, আপনি কতটা জানেন, আপনার কাছে জানতে আচ্ছা, চাই। বিএনপি বিরুদ্ধে মামলা করতে হলে মামলা নেওয়া যায় না? বিএনপি মামলা করার মতো অপরাধ করেছে নাকি? আর এনসিপি আর জামাতে ইসলাম বিশুদ্ধ নাকি, শিরোধার্য নাকি? সরকার একটা নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করছে। এনসিপি এবং এই সরকার তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। এনসিপি যারা এসে করেছে তাদের তো সহযোদ্ধারা এখনই সরকারের মধ্যে আছে। আপনি জেনে অবাক, পদত্যাগ করছে তো একজন করেছে, আরো আছে, আছে তো, তারা আচ্ছা, তো দলে নাই। দলে নাই, কিন্তু যারা দল করেছে তাদের তো সহযোগী, তাদের সহযোগী না। আচ্ছা, দ্বিতীয় আপনি দেখেন, আপনি জানেন মনে হয়, সংস্কার যে কমিশন করা হয়েছে, দুটি সংস্কার কমিশনের কথা বলি। সংবিধান সংস্কার কমিশনের মধ্যে এনসিপি 2 জন রয়েছে, একজন মাহফুজ, একজন সিফাত, এখনো আছে। মাহফুজ সাহেব পদত্যাগ সরে গিয়েছেন, সিফাত সাহেব এখনো আছে। বিচার বিভাগ সংস্কার কমিশনের মধ্যে এনসিপি রাজনীতি করে। এবার ঈদের সময় শুভেচ্ছা চেয়ে ভোটও চেয়েছেন, আরমান আছেন, আছেন না সরকারের মধ্যে? আছেন।
আরেকটা জিনিস অবাক হবেন, কমিশনগুলো কি সরকার? এগুলো তো অটোনমাস বডি হিসেবে কাজ করছে। সরকারের হয়ে কাজ করছে, তো সেখানে কেন থাকবে দলীয় লোক? ওই বিএনপি কেউ আছে নাকি, জামাত ইসলামের কেউ আছে নাকি? নাই তো। অন্য রাজনৈতিক দলের কেউ আছে নাকি? এবং সরকার যে প্রশ্নগুলি সংস্কার সংক্রান্ত রাজনৈতিক দলগুলির হাতে তুলে দিয়েছেন সংস্কার কমিশনের সুপারিশ মোতাবেক, তার অধিকাংশ প্রশ্ন হচ্ছে এনসিপির যে দাবি সেইগুলি, সেই দাবিগুলি প্রশ্ন আকারে দিয়েছেন। অন্য রাজনৈতিক দলকে বলতে হচ্ছে আপনি এর সাথে একমত নাকি দ্বিমত, নাকি আংশিক একমত, নাকি আপনার কোনো বক্তব্য আছে। তো সরকারের মধ্যে প্রভাব কার আছে? ওই যে আমি এর আগেও বলেছি, ডিসিরা কাদের সাথে বসে মিটিং করছে। আমি তা তো দোষের কিছু দেখি না। বিশ্বাস করেন, রাজনীতি করতে হলে এই উদারতাটুকু দেখাতে হবে। আপনি সব কিছুতে যদি ত্রুটি ধরতে যান তাহলে আসলে বাংলাদেশের রাজনীতি এগোবে না। উনি একটা ভালো কথা বলছিলেন, সেটা হলো যে 53 বছরের কিছু হয়নি। রাজনীতিবিদরা দেখেছেন, ওনারা তো 53 বছর রাজনীতি প্রায় করেন। স্বাধীনতার পর তার চেয়ে বেশি জামাত ইসলামের প্রতিষ্ঠা আরো বেশি না, স্বাধীনতার পর কিছুদিন তো সমস্যা ছিল, ধরে নিলাম। তো ওনারাও তো রাজনীতিবিদ, কি করেছেন? আমরা স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছি না? আমরা বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছি না, যার হাত ধরে ওনারাও রাজনীতিতে এসেছে না? আমরা দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার, যেটা গণতন্ত্রের জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি, প্রতিষ্ঠিত করেছি না? করেছি তো। আমরা এই আপনার 13দশ সংশোধনীর মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের জন্য, যেটা আজকে নিয়ে সংঘাত, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি না? আমরা কি একটা সংশোধনও করেছি দল অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকার জন্য, অথবা রাষ্ট্রে দলের ক্ষমতা বৃদ্ধি করার জন্য? করেনি তো। তো এদেশের আজকে ধরেন আমরা যখন লাস্ট ক্ষমতায় ছিলাম 2001 থেকে 2006, 6.2% হারে প্রবৃদ্ধি হয়েছে না? বাংলাদেশের ডেভেলপমেন্টের একটা পর্যায়ে এসেছে না? বাজেট বেড়েছে না? 776 কোটি টাকার অনলি 72-এর বাজেট। আওয়ামী লীগের সময় এর চেয়ে অনেক বেশি বাজেট ছিল। না, আপনি একটা জায়গা খালি দেখেন, যেহেতু অনেক আছে। 776 কোটি টাকার বাজেট ছিল 72 সালে। জিয়াউর রহমান যখন এসে 78 সালে বাজার দিলেন 2 বছরে, সেটা প্রায় 3 গুণ করেছেন না? খাদ্য স্বয়ংসম্পূর্ণ আমরা অর্জন হয়নি? 74-এর দুর্ভিক্ষতে আমরা আমাদের হাত ধরে এদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে স্বনির্ভর হয়নি? অর্জন অনেক আছে। তারপর আরেকটা অর্জনের কথা বলি, আমরা রাজনীতিবিদরা আজকে যারা নিজেদেরকে সোনার ছেলে দাবি করে নতুন বাংলাদেশ গড়তে চায়, আজকে যারা এনসিপি করেছে তাদের মতো কিছু কীর্তিমান সন্তান জন্ম দিছি না? তো এটা কি অর্জন না? অর্জন ওনারা দেখেন না। ওনারা খুব ভালো রাজনৈতিক দল, একটা বাক্য দেবো, খুব ভালো রাজনৈতিক দল, নির্বাচন তো অনেক করেছেন, সৎ গ্রহণযোগ্য নেতৃত্ব, দুর্নীতি পছন্দ করেন না, ঠিক আছে, আদর্শিক রাজনৈতিক দল, দেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। নির্বাচন করলে আসন তো 3টা পান মাত্র। না, আসন 3টা পান না। জামাত ইসলামীর 91 সালেও 17টি আসনের মতো আমাদের সাথে জোট করার পরে ওটা হয়েছিল না। 91 সালে তো জোট ছিল না, অলিখিত জোট ছিল। আমাদের অলিখিত, শোনেন, সমঝোতা ছিল, ওই আসনে বিএনপি প্রার্থী পর্যন্ত দেয়নি। না ঠিক আছে, কিন্তু ওটা ইয়াসিন আরাফাত, আমি আপনার কথাগুলো বলবেন, তার সঙ্গে প্রশ্নটিও করলাম যে বিএনপিকে কি ইন্টেনশনালি কোনো প্রতিপক্ষ বানানো হচ্ছে কিনা, যে বিএনপি খারাপ এটা প্রতিষ্ঠা করার চেষ্টা, এটা কিন্তু দলের অন্য নেতারাও বলছেন, অভিযোগ করছেন। জি, আমি সরি টু সে, আসলে রবিবার সাথে আমি আরো অনেক টকশোতে বিভিন্ন চ্যানেলে গিয়েছি। আজকে যেভাবে বিএনপির কথা বারবার বলতে হচ্ছে, এভাবে কিন্তু আমি কখনো বলিনি। তাহলে আজকে কেন বলতে হচ্ছে? বিএনপি আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে কেন? এই যে আপনি আমাকে প্রশ্ন করলেন বা মিডিয়া প্রশ্ন করে, বিএনপিকে আজকে জনগণ, মিডিয়া বা কোনো দল প্রতিপক্ষ বানাচ্ছে কেন? আমি আপনাকে সমকালের 12 এপ্রিলের রিপোর্ট দেখাচ্ছি। এই 12 এপ্রিল দলীয় কোন দলে 8 মাসে 51 নেতাকর্মী নিহত, বিএনপির আভ্যন্তরীণ কোন দলে? একটা বড় দল, কোন দল থাকতে পারে? তারা নিজেরা তো নিজেদের প্রতিপক্ষ। আমি আর কিভাবে প্রতিপক্ষ বানাবো, বা অন্য দল কিভাবে প্রতিপক্ষ বানাবে? এখন প্রতিপক্ষ কখন হয়? যখন কথা আসে। কথাটা কি? আমি বলবো যে ঘাটে চাঁদাবাজি হচ্ছে। কে করছে? ঘাটে খোঁজ নিয়ে দেখেন, বিএনপির ভাইয়েরা বা বিএনপির নাম ভাঙিয়ে করছে। আমি কথাটা বলছি, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, কে করছে? ওনার নাম আসতেছে। তাহলে যখন যেখানে কিছু আপত্তিকর ঘটনা ঘটছে, চাঁদাবাজির ঘটনা ঘটছে, দখলবাজির ঘটনা ঘটছে, সেখানে তো ওনাদের নাম আসতেছে। এখন ওনাদের নাম আসার কারণে ওনারা বলতেছে যে মিডিয়া ওনাদেরকে নিয়ে প্রচারণা চালানো হচ্ছে, ইমেজ নষ্ট করা হচ্ছে। একটা বৃহৎ দল, কিন্তু দলের প্রতি তো আপনার নিয়ন্ত্রণ থাকতে হবে। এই যে গণ বিপ্লব হলো, 24-এর যে আন্দোলন হলো, জনগণ যে একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেল, এই জায়গায় বিএনপির প্রতি তো মানুষের আস্থা ছিল, এখনো আছে।
সে আস্থার প্রতিফলন দেখানো দরকার ছিল না? জনগণ কি চেয়েছিল বলেন? একটি সুস্থ স্বাধীন বাংলাদেশ চেয়েছিল, সংঘর্ষ মুক্ত, হানাহানি মুক্ত, রাহাজানি মুক্ত। দেখুন জনগণ দেখতেছে তারা নিজেরা নিজেদের মধ্যে 51 জন খুন হয়ে গেল। আপনি জিজ্ঞেস করছেন আমার আসন কোনটা? কুমিল্লা 10 নাঙ্গলকোট। নাঙ্গলকোটে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহ্বায়ক নিহত হলো। সবাই আফসোস করছে। যার চলে যায় সে জানে, তার সন্তান জানে, তার মা জানে, তার বাবা জানে। এই রাজনীতি থেকে আমরা কখন মুক্ত হবো ভাই? এটা কি জন্য? দখলবাজি করতে গিয়ে এমপি পদ পাইতে হবে, মন্ত্রী হইতে হবে, পদবি নিতে হবে। এই রাজনীতির সংস্কৃতি থেকে না বের হওয়া পর্যন্ত দেশের উন্নতি কখনো হবে না। যতটুকু হচ্ছে তার চেয়ে একটু বেশি বলা হচ্ছে কিনা না, আমার না, কিন্তু এরকম মনে হচ্ছে। বলতে গেলে বাঙালিরা বেশি বলে, এটা স্বীকার ও করতে হবে। বাঙালিরা বেশি বলে। হ্যাঁ, বলতে গেলে আচ্ছা। বাঙালিরা বেশি বলে, কিন্তু আপনি বেশি বলার পথটা বন্ধ করবেন যখন আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আমি খুবই সাধুবাদ জানাই, আমি মজলুমকে দেখেছি যে মামলা করতে গিয়েছেন। না, এই এরকম দলের উদাহরণ একদম তো আরো শীর্ষ দিতে হবে। পর্যায় থেকে কিন্তু অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সবচেয়ে বেশি ব্যবস্থা কিন্তু কিন্তু এখানে বিএনপি একটা নিয়েছে। সত্য কথা, বাস্তবতা স্বীকার করতে হবে, তৃণমূল পর্যায়ে বিএনপি তার নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। তারেক রহমান যে বক্তব্য দিচ্ছেন, যে দিক নির্দেশনা দিচ্ছেন, এটা ধারণ করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ব্যর্থ হয়েছেন। তারা না, যে যার একের মতো পর এক ব্যবস্থা আগে নিতে বসে দেখেছি কিন্তু আমরা। যেমন আমার সাথে আজিজুল বারে হেলাল ভাই একটা টকশোতে আসলেন, তিনি বললেন 1000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এখন চিন্তা করেন, তাহলে 1000 নেতাকর্মী যে দল চাঁদাবাজি করতে গিয়ে বহিষ্কার হয়, তাহলে বহিষ্কার ছাড়া কত আছে? এই জায়গায় রাজনৈতিক সংস্কৃতি লাগবে। ভাই বলছে জামাত ইসলামের ব্যাপারে, আমি বলছি একটা জায়গায় জামাতের একজনের কথা আসছে, অসংখ্য আছে, অসংখ্য। এখন অসংখ্য আপনি বলতে পারবেন, কিন্তু আপনি মিডিয়ার ফুটেজ দেখাতে পারবেন না, নিউজ দেখাতে পারবেন না, শোনেন, লিঙ্ক দেখাতে পারবেন না। পীর বাণিজ্য, আর আপনি যে কথা বলছেন টেন্ডার বাণিজ্য, আদর্শিক রাজনৈতিক দলের কথা, আমাকে আচ্ছা, একটু একটু বলুন, বলেন। আমি আপনাকে সময় দিব। হ্যাঁ, জামাত 3টা সিট পায়, কিন্তু 91 সালে তো জামাতের নিঃশর্ত সমর্থন ছাড়া আপনি ক্ষমতা গঠন করতে পারেন নাই, সরকারে যেতে পারেন নাই। 2001 সালে তো জামাতের সাথে জোট করা ছাড়া আপনার ক্ষমতা যেতে পারেন নাই। কিন্তু 96 সালে কিন্তু শেখ রবি যেটা বলেছেন সেই ঘটনা ঘটেছিল, যে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে 96 সালে তত্ত্বাবধায়ক সরকার ওনারা প্রথমে মানে নাই। জামাত যে প্রস্তাব দিয়েছিল কেয়ারটেকার সরকারের রূপকার হচ্ছে জামাতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, কিন্তু জামাতের সে প্রস্তাব পরবর্তীতে তারা মানতে বাধ্য হয়েছে। শুধু আমি ওই বিতর্কে যাচ্ছি না। পরবর্তীতে নির্বাচনে গিয়ে আসলেই জামাত কিন্তু 3টা আসন পেয়েছিল। 3টা কেন পেয়েছে? আপনাকে একটা কথা বলি, আপনি একটা রাজনৈতিক দলকে বহুভাবে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করেন, মানুষের সামনে যাওয়ার ব্যাপারে বাধা প্রদান করেন, মানুষের কথা বলার সুযোগ বন্ধ করে দেন। বিগত 16 বছরে বিএনপি কথা বলার সুযোগ পেয়েছে, আমরা তো পাইনি। এখন আমরা কথা বলছি, জনগণের কাছে যাচ্ছি। আমি আরেকটা টকশোতে বলছি, রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, মানুষের মাঝে এখন একটা নতুন স্লোগান উঠছে। আমরা বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, স্বৈরশাসন দেখেছি, তত্ত্বাবধায়ক দেখেছি, এবার আমরা জামাতকে দেখতে চাই, এটা বলছে মানুষ। সুতরাং 3 থেকে 300 পরিণত হওয়া কঠিন কিছু না, কারণ জামাত মানুষের আস্থার প্রতিফলন ঘটাচ্ছে। জামাত আগে যে কর্মসূচিগুলো জনবান্ধব নিতে পারে নাই, মানুষের উপকারে নিতে পারে নাই। আপনি চট্টগ্রামে দেখেছেন জলাবদ্ধতার কারণে মানুষের নাবিশ্বাস হয়ে যায়, সেখানে জামাত নিজ দায়িত্বে 1 কোটি টাকা খরচ করে বীরজাখাল খনন করছে। এই ধরনের কর্মসূচি বিগত কয়েক বছর ধরে জামাত ইসলামী করে আসছে। সুতরাং মানুষ আস্থার জায়গায় এখন জামাত ইসলামীকে নিয়ে চিন্তা করছে। সুতরাং আপনি আমাকে ট্যাগ দিবেন বা হেয় করার চেষ্টা করবেন বা আমরা রাজনীতি কম বুঝি, বিভিন্নভাবে কথা আসবে, কিন্তু শেষে আসলে জনগণের ম্যান্ডেট কোন দিকে যাবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শেষ মুহূর্তে আপনার জন্য 30 সেকেন্ড আপনি যদি শেষ করেন। জামাতকে একেবারে মানুষ ক্ষমতা দেখার জন্য উন্মুখ হয়ে আছে, তো নির্বাচনটা পিছনের জন্য এত অজুহাত কেন খোঁজা হচ্ছে? কেন সেটা তো অজুহাত হবে। কেন? কোনো প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন হবে, তো সেখানে কেন সোচ্চার না? সেখানে তো সোচ্চার দেখি না। আবার ধরেন আপনি নির্বাচন চাইছেন না দ্রুত, আবার বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করে দিচ্ছেন। এই যে হঠকারিতা, এই জন্য তো ভোটের এটা তো হতেই পারে। কেন হতে পারে? আপনি নির্বাচন তারা চাচ্ছেন না এই প্রস্তুতিটা মুহূর্তে, রাখবে না? তা প্রস্তুতি মানে আপনি প্রার্থী ঘোষণা করে দেওয়া। বিএনপি তার মানে আগে প্রার্থী আপনি ঘোষণার চাচ্ছেন না ক্ষমতা নাই নির্বাচন, অনেক দেরিতে নির্বাচন, প্রার্থী আবার ঘোষণা করে দিচ্ছেন। এটা তো দ্বিচারিতা, এটা জাতির সাথে এক ধরনের রাজনৈতিক প্রতারণা। সেই জায়গা থেকে তো আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি প্রথমে একটা শিরোনাম করেছিলেন, আমি প্রথম কথাটা আমি লিখে রেখেছিলাম, বলেছিলাম একটা অভ্যুত্থান যেটা হলো তাতে রাজনৈতিক দলগুলির সমর্থন ছিল, এই কথাটা আপনি বলেছিলেন। কথাটা সঠিক নয়, রাজনৈতিক দলগুলি নেতৃত্ব দিয়েছে এবং অংশগ্রহণ করেছে এই জুলাই গণ অভ্যুত্থানে। আপনি আমার কথাটা বুঝেছেন? সেটা আপনি ওই বাক্যটা আমার কাছে আপত্তিকর মনে ঠিক আছে, হয়েছে। এটা আমি একমত। হ্যাঁ, রাজনৈতিক দল এখন আপনি বলেন যে
একটা বৃহত্তর অর্জন এবং লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে দ্বিমত, এ কথাটাও আপনি বলতে চেয়েছেন। আমি দ্বিমত এখনো বলছি না, আমি বলছি যে আমরা এখনো পর্যন্ত যার যার ওয়েতে চিন্তা করছি, যার যার আদর্শের জায়গা থেকে চিন্তা করছি। ঐক্য নষ্ট হয়নি, ঐক্য নষ্ট হওয়ার সুযোগ নেই। কারণ আপনার বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে, সব রাজনৈতিক দলের রাজনীতি করার অবাধ সুযোগ থাকতে হবে। বহুমত এবং বহু মানুষের রাজনৈতিক অংশগ্রহণ বিএনপি স্বাগত জানায় বিদায় বিএনপি কিন্তু এদেশে বাকশাল পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত ইয়াসিন করেছিল। আরাফাত এবং একটা বাক্য দিয়ে শেষ করব। জি। নির্বাচনের কথা বলছেন তো, কেন আমরা নির্বাচন চাই? জনগণের রায়ের ভিত্তিতে ক্ষমতায় আমরা যেতে চাই। এটাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য, রাজনৈতিক দলের সবচেয়ে উদারতা। এবং ক্ষমতায় গিয়ে জনগণের জন্য আমাদের যে কমিটমেন্ট তা বাস্তবায়ন করতে চাই, সেই জন্য আমরা রাজনীতি করি এবং সেই জন্য আমরা জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই। ইয়াসিন আরাফাত এবং শেখ রবি, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যে অভ্যুত্থানের কথাটি বলছিলাম, সেই অভ্যুত্থান কিন্তু রাজনৈতিক দলগুলোর তো অবশ্যই সমর্থন ছিল এবং রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব ছিল, কিন্তু সেটি ঘোষিত ছিল না, অপ্রকাশ্য ছিল। কারণ প্রকাশিত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থান ঘটে। যে 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 ফরম্যাটেই হোক, ফ্যাসিবাদের মতো এরকম চরম একটি সরকার ব্যবস্থা এবং চরম একটি পরিস্থিতিকে মোকাবেলার জন্য যে 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 যেখান থেকেই লড়েছেন, সেই জায়গাটি বাংলাদেশের গর্বের বিষয়। আমরা আশা করছি যে অবশ্যই মত বিরোধ থাকবে, মত পার্থক্য থাকবে এবং রাজনীতির মাঠে, ভোটের মাঠেও তাদের মধ্যে এক ধরনের ভোট যুদ্ধ থাকবে, কিন্তু সেটি যেন জাতীয় ঐক্যতে কোনো ফাটল না ধরায়, সেই জায়গাটি অবশ্যই রাজনীতিবিদরা নজরে রেখেছেন এবং অবশ্যই সেটি বিষয়ে সতর্ক রয়েছেন। এই প্রত্যাশা রেখে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।